হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। গল্পের শুরুতেই আমরা এই ড্রামার ফিমেল লিড নিয়ানকে দেখতে পাই। সে খুবই শান্তশিষ্ট এবং মেধাবী স্টুডেন্ট, কিন্তু ক্লাসের প্রভাবশালী মেয়ে জিজি তাকে দুই চোখে দেখতে পারত না। জিজির ধারণা নিয়ান ইচ্ছা করে ক্লাসে বেশি কথা বলে এবং পড়ালেখায় ভালো রেজাল্ট করে জিজির বয়ফ্রেন্ড গোয়ের নজর কাড়তে চায়। এই নিয়ে জিজি তার চামচাদের নিয়ে প্রায়ই নিয়ানকে হেনস্থা করত। নিয়ান এই পরিস্থিতি মুখ বুজে সহ্য করে আসছিল। সে ভাবত আর মাত্র 3 মাস পর ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট দিলেই সেই স্কুল থেকে মুক্তি পাবে। কিন্তু সে ভাবে সেই 3 মাস কি টিকে থাকতে পারবে। ঠিক তখনই গল্পের হিরো তিয়ানজুর এন্ট্রি হয়। তিয়ানজু সেখানে এসে নিয়ানকে উদ্ধার করে। সে সময় কেউ তিয়ানজু সম্পর্কে জানত না। তিয়ানজু তাদেরকে পুলিশ ডাকার হুমকি দিলে জিজি তার চামচাদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নিয়ান তার গ্র্যান্ডমায়ের দেওয়া সেই স্মৃতি হিসেবে একটি কলম তার সাথে রাখত, যা সেই ধস্তাধস্তিতে পড়ে গিয়েছিল। সে সেটি তুলে নিয়ে তিয়ানজুকে থ্যাংক ইউ বলে। তিয়ানজু কিছুটা মজা করে বলে, শুধু মুখে থ্যাংক ইউ বললে হবে না। সে ইচ্ছাকৃতভাবে নিয়ানের খুব কাছে চলে আসে, যা দেখে নিয়ান বেশ ঘাবড়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর জানা যায় তিয়ানজু আসলে তাদের ক্লাসের নতুন স্টুডেন্ট। সে খুবই ধনী পরিবার থেকে বিলং করে, তাই টিচাররাও তাকে অনেক ভালোবাসতো। ক্লাসে এসে সে কারোর সাথে কথা বলতো না, এমনকি ক্লাসের মাঝেই পেছনের বেঞ্চে ঘুমিয়ে থাকতো। কিন্তু তার নজর সবসময় নিয়ানের উপর থাকতো। জিজি যখন পুনরায় নিয়ানকে হুমকি দেয় যে সে যেন গুয়ের কাছে না যায়, তখন তিয়ানজু বিরক্ত হয়ে বলে, তোমরা আমার কমফোর্ট টাইমে ডিস্টার্ব করছো। যদি এসব করতেই হয় তাহলে অন্য কোথাও গিয়ে করো। জিজির চামচা তখন তাকে সেখান থেকে যেতে বলে, আর জিজি ভাবে সে নিয়ানকে পরে দেখে নিবে। এরপর জিজির চামচা তিয়ানজুর সাথে মারামারি শুরু করলে নিয়ান পরিস্থিতি সামাল দিতে আসে। সে জিজির চামচাকে বলে, তোমরা আমার জন্য অযথা ঝামেলায় জড়িও না। এতে তিয়ানজু অবাক হয়ে ভাবে মেয়েটা কতটা ভীতু, যে তাকে কষ্ট দিচ্ছে সে তার জন্যই চিন্তা করছে। এরপর নিয়ান দেখতে পায় ক্লাসের টিচাররাও তিয়ানজুকে অনেক রেসপেক্ট দিচ্ছে। সে বুঝতে পারে তিয়ানজু একমাত্র ব্যক্তি যে জিজির হাত থেকে তাকে বাঁচাতে পারে। সে তখন তিয়ানজুর পিছু নেয় এবং তার কাছে হেল্প চায়। তিয়ানজু বলে, আমি এখানে পড়াশোনা করতে এসেছি, কোনো সমাজ সেবা করতে আসিনি। নিয়ান বলে, তুমি শুধুমাত্র 3 মাস আমাকে প্রোটেকশন দাও, বিনিময়ে আমি তোমার ঘরে সব কাজ করে দেব, রান্না করে দেব। সবাই তোমাকে ভয় পায়, তাই তুমি পাশে থাকলে কেউ আমাকে ছোঁয়ার সাহস পাবে না। তিয়ানজু প্রথমে না বললেও নিয়ান হাল ছাড়ে না। তিয়ানজু কোথায় থাকে সে খোঁজ নিয়ে বৃষ্টির রাতে তিয়ানজুর বাড়ির সামনে গিয়ে হাজির হয়। তিয়ানজু তাকে দেখে বিরক্ত হয়ে দরজা বন্ধ করতে গেলে ভুলবশত নিয়ানের আঙ্গুল দরজায় চেপে যায়। এই ঘটনায় তিয়ানজু কিছুটা অপরাধ বোধ করে। এজন্য নিয়ানকে রুমের ভেতরে আসতে বলে এবং তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। তিয়ানজু বলে, আমি তোমাকে মেডিসিন লাগিয়ে দিয়েছি, এর মানে এই নয় যে আমি তোমাকে হেল্প করব। তুমি যখন নিজের প্রোটেকশন নিজে দিতে পারো না, তাহলে আমি তোমাকে কিভাবে হেল্প করব। তখন নিয়ান ইমোশনাল হয়ে নিজেকে তিয়ানজুর কাছে সঁপে দেওয়ার কথা ভাবে, যাতে তিয়ানজু রাজি হয়। কিন্তু তিয়ানজু তাকে থামিয়ে দেয়। সে বলে সে এতটাও নিচু মনের মানুষ নয়। তিয়ানজু তাকে নিজের জন্য লড়াই করতে শেখার পরামর্শ দেয়। পরদিন যখন নিয়ান স্কুলে যাচ্ছিল, তখন জিজির চামচারা তাকে আবারও বিরক্ত করতে আসে, কিন্তু তখন তিয়ানজু এসে তাকে প্রোটেক্ট করে। তিয়ানজু এরপর তাকে বলে, জিজি তোমাকে কেন বারবার ডিস্টার্ব করে। নিয়ান বলে, কারণ তার হবু বয়ফ্রেন্ড গু সবসময় আমার পিছনে পড়ে থাকে। তিয়ানজু বলে, তাহলে তুমি তার হেল্প কেন নাওনি। নিয়ান বলে, কারণ তার হেল্প নিলে সে আরও আমার পিছনে পড়ে যাবে। তিয়ানজু বলে, যাই হোক, এতটুকু বুদ্ধি তো তোমার মাথায় আছে। নিয়ান এখানে আবারও তাকে রিকোয়েস্ট করে বলে, তুমি প্লিজ শুধুমাত্র 3 মাসের জন্য আমাকে হেল্প করো, দরকার হলে আমি তোমার পার্সোনাল মেইড হয়ে থাকবো। তিয়ানজু বলে, আমার কোনো মেইডের প্রয়োজন নেই, আমি কখনোই তোমার ঝামেলায় নিজেকে জড়াবো না। এই বলে সে তাকে মানা করে দেয়। এরপর গুয়ে সে নিয়ানকে তার সাথে গণিত কম্পিটিশনে পার্টিসিপেট করতে বলে,
কিন্তু জিজির কারণে সে তাকে মানা করে দেয়। জিজি এতটাই খারাপ ছিল যে সে প্রতি এক্সামে নিয়ানের পেপার কপি করত। এজন্য সে সবসময় ফার্স্ট 3টা পজিশনে থাকতো। এসব দেখে তিয়ানজু খুবই রেগে যায়। সে জিজিকে বলে, তুমি কে এটা বলার যে নিয়ান কম্পিটিশনে পার্টিসিপেট করবে কি না করবে? জিজি ভাবে তিয়ান জিজি ভাবে তিয়ানজু কেন বারবার তাকে প্রোটেক্ট করে, যদিও সে তার আসল আইডেন্টিটির ব্যাপারে কিছুই জানতো না। গো আবারও নিয়ানকে তার সাথে পার্টিসিপেট করতে বললে তিয়ানজু বলে, সে তোমাকে বলে দিয়েছে তোমার সাথে পার্টিসিপেট করবে না, তাহলে তুমি কেন তাকে জোর করছো? গো বলে, তুমি আমাদের মাঝখানে কথা বলার কে? তিয়ানজু বলে, আমি নিয়ানের ক্লাসমেট এবং ফ্রেন্ড। এটা শুনে তারা চুপ হয়ে যায়। এরপর ক্লাস শেষে জিজি আবারও তাকে ডিস্টার্ব করতে আসে আর বলে, তোমার মতো গরিব মেয়ে কখনোই আমাদের পজিশনে আসতে পারবে না। তুমি কি ভেবেছ গুকে পটালেই সে তোমাকে বিয়ে করবে? তখন তিয়ানজু আবার তার পাশে এসে দাঁড়ায়। এতে নিয়ান মনোবল পায় এবং রেগে গিয়ে জিজির মুখে তার টিফিন বক্স ছুঁড়ে মারে। এতে তিয়ানজু খুশি হয়ে বলে, তুমি এবার ঠিক কাজটাই করেছ, সেটাই ডিজার্ভ করে। এতে নিয়ানের অনেক ভালো লাগে, কারণ ফার্স্ট টাইম সে জিজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এরপর তিয়ানজু তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। তার ড্রেস খারাপ হয়ে যাওয়ায় সে তাকে চেঞ্জ করে আসতে বলে। নিয়ান যখন চেঞ্জ করেছিল তখন সে তার ছায়া দেখতে পায়। এতে সে খুবই নার্ভাস হয়ে যায়। সে অনেক কষ্টে তার চোখ অন্যদিকে ফিরিয়ে আনে। এরপর নিয়ান ফিরে আসলে সে তাকে বসতে বলে। আর এদিকে নিয়ান ইন্টারনেটে সার্চ করছিল যে কেউ যদি তাকে বাঁচায় তাহলে সে তাকে কিভাবে রিপে করবে। তিয়ানজু এটা দেখে বলে, মনে হচ্ছে তুমি নিজেকে খুবই আনএক্সপিরিয়েন্সড হিসেবে প্রেজেন্ট করছো। নিয়ান বলে, আমি তো এর আগে কখনো এসব করিনি, তাহলে কিভাবে বুঝবো? তিয়ানজু বলে, ঠিক আছে, এখানে যা লেখা আছে চলো সেটা ট্রাই করি। এ বলে সে তাকে কিস করতে এগিয়ে আসে। নিয়ান তখন তাকে দেখে নার্ভাস হয়ে যায় এবং কান্না করতে শুরু করে। তিয়ানজু ভাবে, এতে আবার কান্না করার কি হলো? আমি তো এমনি মজা করছিলাম। তুমি যে কোনো বিষয়ে এভাবে কাঁদতে থাকো। নিয়ান বলে, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আগে কখনো এইসব করিনি। কথায় কথায় সে তার লাইফের ব্যাক স্টোরি সম্পর্কে বলতে থাকে, যে তার প্যারেন্টস কতটা খারাপ ছিল। তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে আর তার মা দ্বিতীয় বিয়ে করেছে। তার আঙ্কেল সবসময় তার পার্ট টাইম জবের টাকা কেড়ে নিত। তার গ্র্যান্ডমায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। মূলত এই কারণেই সে দ্রুত ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। তিয়ানজু তার সংগ্রামের কথা শুনে মানসিকভাবে তার সাথে আরও গভীরভাবে জড়িয়ে পড়ে। এরপর তিয়ানজু নিয়ানকে তার জন্য রান্না করতে বলে। এজন্য সে কিছু জিনিস কিনতে যায়। কিন্তু তখন জিজি আবারও নিয়ানকে একা পেয়ে তার গুন্ডা পাঠিয়ে আক্রমণ করে। এবার আর নিয়ান শুধু মার খায়নি, সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। নিয়ানের আসতে দেরি হয় তিয়ানজু তাকে ফোন করে। নিয়ান বিপদে আছে বুঝতে পেরে ঠিক সময়ে তিয়ানজু সেখানে পৌঁছে যায় এবং গুন্ডাদের মেরে নিয়ানকে উদ্ধার করে। সে জিজির উদ্দেশ্যে তাদেরকে হুঁশিয়ারি দেয় যে নিয়ানের উপর হাত দিয়ে তোমরা জীবনে সবচেয়ে বড় ভুল করেছ। এরপর তিয়ানজু তাকে হোস্টেলে পৌঁছে দেয়। নিয়ান তার রুমে গিয়ে দেখে জিজি তার বিছানায় পুরো পানি ঢেলে দিয়েছে যাতে সে ঘুমাতে না পারে। এসব দেখে সে চুপ করে থাকে, কারণ এইসব বিষয়গুলোতে সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে সারা রাত বসে থাকে। তখন তার গ্র্যান্ডমা ফোন করে বলে, তুমি ঠিক আছো তো? কেউ তোমাকে পেরেশান করছে না তো? নিয়ান বলে, আমি ঠিক আছি। নেক্সট ডে নিয়ান স্কুলে গিয়ে জানতে পারে তিয়ানজু যাদেরকে মেরেছে তারা পুলিশে কমপ্লেন করেছে। এজন্য পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। এতে সে খুবই টেনশনে পড়ে যায় এবং ওই গাড়ির পিছনে ছুটতে থাকে। তখন গু এসে বলে, তুমি ওর জন্য কাঁদছো? তুমি জানো তিয়ানজু কতটা খারাপ ছেলে, সে সবাইকে মেরেছে। নিয়ান তখন রেগে গিয়ে বলে, তুমি জানো জিজি তোমাকে পছন্দ করে, তাহলে তুমি কেন আমার পিছনে পড়ে আছো? তোমার জন্যই আমাকে এসব কিছু সহ্য করতে হচ্ছে। এখন আমার উপর দয়া করো আর আমার পিছু ছেড়ে দাও। এই বলে সে চলে যায়। এরপর নিয়ান তার পেনে রেকর্ডার অন করে এবং ইচ্ছে করে জিজির কাছে যায়। জিজি তাকে একা পেয়ে আবারও পেরেশান করতে থাকে আর বলে, ওই ছেলেরা পুলিশে কমপ্লেন করেছে এবং তোমার সেভিয়ার তিয়ানজুকে পুলিশ ধরে নিয়ে গেছে। এখন তোমাকে কে বাঁচাবে? এসব কিছু রেকর্ড করার পর নিয়ান তিয়ানজুকে ফোন করে। তিয়ানজু বলে, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আসলে ওর বাবার ব্যাপারে পুলিশরা জানতো, তাই তারা তাকে কিছুই বলেনি। কিন্তু নিয়ান ভাবে
পুলিশ স্টেশনে মানুষ কিভাবে ঠিক থাকতে পারে। নিয়ান বলে, তুমি ওয়েট করো, আমি এখনই তোমাকে বাঁচাতে আসছি। এরপর সে পুলিশ স্টেশনে চলে আসে এবং পুলিশকে ওই রেকর্ডিংটা শুনিয়ে দেয়, যাতে প্রমাণ হয় ওই ছেলেগুলো জিজির পাঠানো লোক ছিল। এরপর নিয়ান পুলিশ স্টেশনের বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর পুলিশ অফিসার তিয়ানজুকে জানায় তারা তার পক্ষে প্রমাণ পেয়েছে এবং সেখান থেকে যেতে পারে। তিয়ানজু অবাক হয়ে ভাবে, প্রমাণটা কে দিল? পুলিশ অফিসার বলে, যে মেয়েটি ভয়েস রেকর্ডিং পাঠিয়েছে সেখানে স্পষ্ট জিজি নিজেই স্বীকার করেছে সেই গুন্ডাদের পাঠিয়েছিল। এরপর তিয়ানজু বাইরে এসে নিয়ানকে দেখে সব বুঝতে পারে এবং তার উপর রাগ করতে শুরু করে। সে বলে, এসব করার কি দরকার ছিল, কারণ এটি নিয়ানের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে পারত। নিয়ান উত্তর দেয়, তিয়ানজু তার কারণে জেলে গিয়েছিল, তাই তাকে বাঁচানো তার দায়িত্ব ছিল। তখন তিয়ানজুর বন্ধু তাদের দেখে বুঝে যায় আসলে তিয়ানজু নিয়ানের প্রেমে পড়েছে। সে তো নিয়ানকে ভাবি বলেও ডাকতে শুরু করে, যদিও নিয়ান সেদিকে অতটা গুরুত্ব দেয় না। সে শুধু তিয়ানজুর ফিরে আসাই খুশি ছিল। এরপর তিয়ানজু নিয়ানকে গাড়িতে বসিয়ে দেয় এবং তাকে বাড়ি যেতে বলে। তিয়ানজুর বন্ধু নিয়ানকে তিয়ানজু সম্পর্কে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তিয়ানজু তাকে থামিয়ে দেয়, কারণ সে চায় না নিয়ান তার প্রতি কোনো সিম্প্যাথি ফিল করুক, বরং সে চায় নিয়ান তাকে ভালোবাসুক। নিয়ান চলে যাওয়ার পর তিয়ানজুর বন্ধু তাকে জিজ্ঞাসা করে সে কি সত্যি নিয়ানের জন্য তার বড় কলেজে পড়ার সুযোগ ছেড়ে দিবে। তিয়ানজু বলে নিয়ানের তাকে খুব প্রয়োজন এবং নিয়ানের জীবনও তার মতো কঠিন। এরপর তিয়ানজু সেই ছেলেটিকে খুঁজে বের করে যে জিজির কথায় গুন্ডা পাঠিয়েছিল। সে তাকে অনেক মারধর করে একটি হলে বন্ধ করে দেয় এবং সেখান থেকে চলে যায়। পরবর্তী দিনগুলোতে তিয়ানজু নিয়ানকে পড়াশোনায় হেল্প করে, যাতে সে ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামে ভালো রেজাল্ট করতে পারে। তিয়ানজু পড়াশোনায় খুব ভালো ছিল, এতে নিয়ানের দ্বিগুণ লাভ হচ্ছিল। সে তিয়ানজুর বাড়ির কাজ করে দিত আর বিনিময়ে তিয়ানজু তাকে প্রোটেক্ট করত এবং পড়াতো। এদিকে স্কুলে টিচাররা তিয়ানজুকে সেই নিখোঁজ ছেলেটির ব্যাপারে জিজ্ঞাসা করে। তিয়ানজু বলে, আপনি আমাকে কোনো প্রমাণ দেখাতে পারবেন যে আমি তাকে লুকিয়ে রেখেছি? যদি প্রমাণ দেখাতে না পারেন তাহলে এ বিষয়ে জিজ্ঞাসা করবেন না। টিচার তখন তাকে সাসপেন্ড করার হুমকি দেয়, কিন্তু তিয়ানজু তাকে ইগনোর করে চলে যায়। এরপর টিচার নিয়ানকেও চাপ দেয় আর বলে, ছেলেটি কোথায় আছে বলে দাও, তোমার কারণে তিয়ানজুর ফিউচার নষ্ট হচ্ছে। কিন্তু নিয়ান তখন রুখে দাঁড়ায়। সে টিচারকে মনে করিয়ে দেয় যখন ধনী হওয়ার কারণে জিজি তাকে সারা বছর হেনস্থা করেছে, তখন তাদের এই উদ্বেগ কোথায় ছিল। এরপর গু জিজিকে নিয়ে নিয়ানের কাছে ক্ষমা চাইতে আসে এবং ক্ষতিপূরণ হিসেবে তাকে টাকা দিতে চায়, কিন্তু নিয়ান টাকা নিতে অস্বীকার করে। সে পরিষ্কার জানিয়ে দেয় জিজির দেওয়া মানসিক এবং শারীরিক যন্ত্রণার দাম টাকা দিয়ে মেটানো সম্ভব নয়। সে তাদের সতর্ক করে দেয় যেন তারা তার থেকে দূরে থাকে, আর যদি জিজি তাকে আবারও বিরক্ত করে তাহলে এর ফল ভালো হবে না। নিয়ানকে এভাবে কথা বলতে দেখে গু অবাক হয়ে যায়, কিন্তু তার এই আত্মবিশ্বাস দেখে তিয়ানজু খুব খুশি হয়। গু তখন আবারও নিয়ানের কাছে আসলে তিয়ানজু বলে, নিয়ানের থেকে দূরে থাকো আর তোমার গার্লফ্রেন্ড জিজির কাছে যাও। এরপর থেকে তিয়ানজু এবং নিয়ান বেশিরভাগ সময় একসাথেই কাটাতো, যা দেখে গু অনেক জেলাস হতো। এরপর তিয়ানজু নিয়ানকে তার পছন্দের গান শোনায়। নিয়ান বুঝতে পারে সে তিয়ানজুর প্রতি দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তার মনে হতো সে হয়তো তিয়ানজুর মতো ধনী ঘরের ছেলের যোগ্য নয়। এরপর নিয়ান যখন হোস্টেলে যাচ্ছিল তখন জিজির চামচারা নিয়ানকে একা পেয়ে খুব মারধর করে এবং তাকে বাইরে ফেলে রেখে চলে যায়। নিয়ানের দুজন রুমমেট বলাবলি করছিল জিজি নিয়ানকে পেরেশান করতে তাকে রুমের ভেতরে নিয়ে গেছে। এটা শুনে তিয়ানজু তাড়াতাড়ি গার্লস হোস্টেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিয়ানের অবস্থা খুবই খারাপ ছিল। সে নিয়ানকে এই অবস্থায় দেখে কান্না করে ফেলে। এরপর সে নিয়ানকে হসপিটালে নিয়ে যায়। ডক্টররা নিয়ানের অবস্থা দেখে খুবই চিন্তিত হয়। তিয়ানজু পুলিশে অভিযোগ করলেও জিজির বাবার ক্ষমতার কারণে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারে না। এদিকে নিয়ান স্বপ্ন দেখে যে জিজি তিয়ানজুকে মেরে ফেলেছে। ঘুম ভাঙার পর তিয়ানজুকে সামনে দেখে সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর জিজির বাবা মা হসপিটালে এসে নিয়ানকে টাকা এবং অন্য ইউনিভার্সিটিতে ভর্তির প্রলোভন দেখায়। তারা বলে, প্লিজ তুমি জিজির বিরুদ্ধে মামলা করো না, এতে তার ফিউচার নষ্ট হয়ে যাবে। নিয়ান বলে, তাই নাকি? তাহলে এতদিন আপনার মেয়ে যে আমার ফিউচার নষ্ট করেছে এটার কি হবে? তখন নিয়ান শর্ত দেয় যে ঠিক আছে, সে জিজির বিরুদ্ধে মামলা করবে না।
তবে জিজিকে পুরো স্কুলের সামনে তার কাছে ক্ষমা চাইতে হবে এবং নিজের দোষ স্বীকার করতে হবে। জিজির মা এটা শুনে সাফ মানা করে দেয় যে জিজি এটা করবে না। এরপর তারা চলে গেলে নিয়ান তিয়ানজুকে বলে, আজ পর্যন্ত জিজি আমাকে যত টর্চার করেছে সেই সব রেকর্ডিং এখানে আছে। এরপর তিয়ানজু স্কুলে জিজির সাথে ঠিক তেমন আচরণ শুরু করে যেমনটা জিজি নিয়ানের সাথে করেছিল, যেমন তার উপর ময়লা ফেলা এবং সবার সামনে তাকে অপমান করা। তিয়ানজু শক্তিশালী হয়, কেউ তাকে কিছু বলার সাহস পায় না। সে গুয়ের সামনে দিয়ে নিয়ানকে ভিডিও কল করে দেখায় যে দেখো আমি জিজিকে কিভাবে পেরেশান করছি। এরপর হসপিটালে নিয়ানের বাবা মা দেখা করতে এলে নিয়ান তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেয়, কারণ তারা শুধু তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করত। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর তিয়ানজু নিয়ানকে হোস্টেলে না পাঠিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে এবং তার জন্য অনেক দামি ড্রেস কিনে আনে। নিয়ান ড্রেসগুলো নিতে না চাইলে তিয়ানজু বলে, তুমি যদি আমাকে নিজের বন্ধু মনে করো তাহলে এগুলো অ্যাকসেপ্ট করো। নিয়ান তখন তার কথা মেনে নেয়। তিয়ানজু এরপর তার ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় এবং সে বলে, আমি মনে হয় নিয়ানকে ভালোবাসতে শুরু করেছি। সে খুবই সাধাসিধে একজন মেয়ে। তো ড্রাঙ্ক অবস্থায় সে নিয়ানকে প্রপোজ করে এবং জানায় সে তাকে অনেক ভালোবাসে। নিয়ান তাকে শান্ত করার জন্য তখন রাজি হয়ে যায়। তিয়ানজু বলে, আমরা দুজন একসাথে ইউনিভার্সিটিতে পড়ব, অনেক ফ্রেন্ড বানাবো এবং মজা করব। এরপর তিয়ানজু সে বদমাইশ ছেলেটিকে আবারও দেখতে পায় যে নিয়ানকে কষ্ট দিয়েছিল এবং সে তাকে পাবলিকলি অনেক অপমান করে এবং সতর্ক করে দেয়। নেক্সট মর্নিং নিয়ান ঘুম থেকে উঠে ওই ছেলেটির নিউজ দেখতে পায়। এতে সে খুশি হয়ে যায় আর ভাবে এটা নিশ্চয় তিয়ানজু করেছে। পরের দৃশ্যে আমরা দেখি তিয়ানজু নিয়ানের জন্মদিনের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে। সে চেয়েছিল নিয়ানকে প্রপোজ করতে, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে সে চুপ থাকে। এরপর তারা নিয়ানের দাদা দাদির বাড়িতে যায়। সেখানে সবাই মিলে বার্থডে সেলিব্রেট করে এবং তিয়ানজু তাদেরকে কথা দেয় যে সে সবসময় নিয়ানের খেয়াল রাখবে। গল্পের এক পর্যায়ে তিয়ানজু তার বাবার সাথে দেখা করতে যায় এবং তাদের সম্পর্ক ভালো চলছিল না। তিয়ানজুর বাবা তাকে নিয়ানের থেকে দূরে থাকতে বললে তিয়ানজু রেগে যায় এবং নিজের জীবন নিজেই করার কথা জানিয়ে চলে আসে। এরপর প্রবল বৃষ্টির মধ্যে তিয়ানজু নিয়ানের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। নিয়ান তাকে ভেতরে নিয়ে এসে তার কেয়ার করে। তিয়ানজু তার পারিবারিক সমস্যার কথা নিয়ানের কাছে খুলে বলে। তারা বুঝতে পারে যে তারা দুজন একে অপরের পরিপূরক। এরপর এক্সামের টাইম চলে আসে এবং তারা কঠোর পরিশ্রম করতে থাকে। অবশেষে স্কুলের শেষ দিন অর্থাৎ গ্রাজুয়েশনের দিন আসে। নিয়ান টপার হয়, তাকে স্টেজে স্পিচ দেওয়ার জন্য ডাকা হয়। সেখানে সে সবার সামনে সেই ভয়েস রেকর্ডারটা অন করে যেখানে জিজির সকল কুকীর্তি ছিল এবং এটি তখন সবথেকে বড় নিউজ হয়ে যায়। জিজির পরিবারকে সবার সামনে হেনস্থা হতে হয় এবং জিজিকে জনসম্মুখে নিয়ানের কাছে ক্ষমা চাইতে হয়। এর ফলে জিজির ফিউচার নষ্ট হয়ে যায়। গল্পের একদম শেষে দেখা যায় নিয়ান এবং তিয়ানজু একে অপরের হাত ধরে একসাথে নতুন জীবন শুরু করছে। আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।